ইন্দুবালা আজও সে বিশ্বাস করে অতিথির কোনো ধর্ম হয় না, জাত হয় না, গোত্র হয় না, বর্ণ হয় না। অতিথি হন কেবল ঈশ্বর কিংবা তারই পাঠানো কোনো দূত। কখনো কি ভেবে দেখেছেন, যারা আমরা বই পড়তে পছন্দ করি তারা ঠিক কোন কারণে বই পড়তে পছন্দ করি? কেন আমাদের এত বই পড়তে ভালো লাগে? মোদ্দা কথা, যেসব পাঠকরা বই পড়ে, যাদের বই মনের খোরাক, তারা আসলে ঠিক কোন কারণে বই পড়ে, বা বইটাকে তারা কিভাবে বা কেনই বা তাদের এত ভালো লাগার, এত ভালোবাসার, এত প্রাণের জিনিস করে নিয়েছে, ঠিক কারণটা আসলে কি জানেন? আমি আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম। যিনি দেখছেন অবশ্যই কমেন্টে আপনি আপনার নিজস্ব মতামতটা জানাবেন। আর আমি কি বলি জানেন? আমার মনে হয় এর কারণ হচ্ছে অনুভূতি। অনুভূতি এমন একটা জিনিস যেটা আপনাকে ক্ষণে ক্ষণে বিভিন্ন বোধ করাবে, যেমন ভালো, মন্দ, রাগ, দুঃখ, হাসি, আনন্দ, বিভিন্ন রকমের অনুভূতি আপনাকে ফিল করাবে। আমরা মানুষরা অনুভূতিতেই কিন্তু বাঁচি। বই আমাদেরকে সেই অনুভূতির জায়গাটায় নিয়ে যায়। ক্ষণে ক্ষণে আমরা ভাবি, এটা আমার সাথে কেন হলো না? বই পড়ে যখন আমরা কোনো একটা বই পড়ি, তখন আসলে আমরা সেই জায়গাটাকে চিন্তা করে ভাবি যে কেন আমার সাথে এটা হলো না। আবার ক্ষণে ক্ষণে আমরা এটাও ভাবি যে ইস, ভাগ্যিস এটা আমার সাথে হয়নি। খারাপ যখন কোনো কিছু হয়, ভাগ্যিস আমার সাথে এটা হয়নি। এই যে আমাদের অনুভূতিগুলো, এই অনুভূতিগুলো কিন্তু আমরা বইয়ের মাধ্যমেই আমরা অনুভব করতে পারি। আমি বলি কি, এই যে বই পড়ার, কেন মানুষ এত বই আসলে পড়ে বা এত বইকে ভালোবাসে, এই অনুভূতিটার জন্যই। আমরা তো অনুভূতিতে পাচ্ছি, এই অনুভূতির জন্যই আমরা বইটা পড়ি, ভালোবাসি, ধারণ করি। একটা বই পড়ার মাধ্যমে আমরা আমাদের জীবনে এমন অনুভূতিগুলো আসলে সংগ্রহ করি, যেগুলো আমরা বই পড়ার মাধ্যমে আসলে ধারণ করি, বা আমরা যে মুহূর্তগুলো বাঁচি বই পড়ে, আমরা যে চরিত্রটার থেকে ভেতরে আসলে প্রবেশ করে যাই, সেই চরিত্রটায় আসলে আমরা বাঁচতে চাই। সেই বাঁচাটা আমাদেরকে বাঁচায় হচ্ছে এই বই পড়া। আর এই বই পড়ার মাধ্যমে আমরা আমাদের সেই সব বিভিন্ন রকমের অনুভূতিগুলো সংগ্রহ করি। প্রাপ্তি, অপ্রাপ্তির এরকম মুহূর্তগুলো আমাদের বিবেককে নাড়া দেয় যখন আমরা বই পড়ি। আর আমাদের সেই বিবেক আমাদেরকে আবার নতুন করে ভাবতে শেখায়। আজকে আমি যেই বইটির কথা বলবো, সেই বইটির পরতে পরতে লুকিয়ে রয়েছে আমাদের সেই সব অনুভূতিগুলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি চলে এলাম আবারও তোমাদের বন্ধু তামিনা, নতুন একটি সাহিত্যের বই নিয়ে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে কখনোই ভুলবেন না। আজকের যে বইটি, সেটি অনেক আগেকার বই না হলেও, এই বইটি 2020-এর হলেও এই বইটি কিন্তু ভেতরকার যে কথাগুলো, ভেতরকার যে সময়টা, বইয়ের কথাগুলোর ভেতরকার যে বইয়ের চরিত্রগুলোর যে সময়টা, সে সময়টা কিন্তু অনেক আগের ছিল। সে সময়টা যুদ্ধেরও আগের ছিল। আমার হাতে যে বইটি, ইন্দুবালার ভাতের হোটেল, এই বইটির নাম যদিও ইন্দুবালা ভাতের হোটেল শুনে মনে হচ্ছে যে এটা হয়তো কোনো একটা রান্নার বই হবে। না বন্ধুরা, এটা ভেবে বসে থেকো না। কিন্তু এই বইটি কেবলমাত্র একটি রান্নার বই নয়, কিন্তু এই বইটিতে রয়েছে আমাদের সেই দেশভাগের কথা। এই বইটিতে রয়েছে 71-এর মুক্তিযুদ্ধের কথা। এই বইটিতে রয়েছে 52-এর ভাষা আন্দোলনের কথা। এই বইটিতে একজন নারীর, অর্থাৎ একজন শুদ্ধ মাত্র 25 বছর বয়সের একজন নারীর বিধবা হওয়ার পর 3 সন্তান নিয়ে লড়াই করে বেঁচে থাকার গল্প। তাও কিন্তু নিজ দেশ, নিজ মাতৃভূমি, নিজ জন্মস্থান ছেড়ে ভিন দেশে এই লড়াইটা। তো বুঝতেই পারছো সেই নারী কতটা সংগ্রাম, কতটা ত্যাগ আর কতটা তিতিক্ষার মধ্য দিয়ে তার জীবনটা পার করেছে। এই বইটিতে
যেমন রয়েছে ছেলেবেলার সেই সব মধুর স্মৃতিগুলো। এই বইটি পড়লে তুমি এটাও বুঝতে পারবে অভিমানে সম্পর্কের কাঁটা তার না পেরোনোর এক বুক যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা কী জিনিস সেটা তুমি ফিল করতে পারবে। এই বইটি যখন তুমি পড়বে একটুও বিরক্ত হবে না, তুমি ওই জায়গাগুলোতে যেতে পারবে যেটা অনেক বছর আগে হয়েছিল। গল্পটি বলার আগে চলো আমরা চলে যাই কলকাতার ছেনু মিত্তের লেনে, কারণ সেই ছেনু মিত্তের লেনেই আসলে এই গল্পের সূচনা হয়েছিল। সেখানটার এক ভঙ্গুর প্রায় দোতলা বাড়ির, পুরনো এক দোতলা বাড়ির নিচতলাতে একজন প্রবীণ বৃদ্ধা করেছেন এক খাবারের দোকান, খাবারের রান্নাঘর বলা যায়। সেখানেই তার রান্নাঘর, সেখানেই স্যাঁতস্যাঁতে এই বাড়িটাতেই রান্নাঘর, পাশেই হচ্ছে খদ্দেররা খাওয়া দাওয়া করেন। এই রান্নাঘরটা ঠিক সেই ছেনু মিত্তের লেনেই কিন্তু এখনও কিন্তু সেই জায়গাটায় আবেগ কলকাতার মানুষরা উপভোগ করেন বা অনুভব করেন, কলকাতায় যারা আছেন। আর এই গল্পটা তাদেরকে খুব বেশি নাড়া দিয়েছে যারা হচ্ছে দেশভাগের পরে ওপারে চলে গিয়েছে, এপারের মানুষজন ওপারে চলে গিয়েছে। তারা তাদের এই জায়গাটা, এই বইটা কেবল একটা বই নয়, তাদের ভীষণ আবেগের জায়গা এটা। প্রবীণ এই বৃদ্ধা রান্না করে চলেছেন প্রতিদিনই নতুন নতুন রেসিপি, আর এই রেসিপিগুলো না ভীষণ আলাদা। তাই ওপারের মানুষজন এপারের রান্নার ভীষণ ফ্যান হয়ে গিয়েছে। ওই পাড়ার আশেপাশে যত মানুষজন আছে তারা সবাই এখানেই খেতে আসে। দূর দূরান্ত থেকে মানুষজন শুধুমাত্র এই ইন্দুবালার হোটেলে খাবে বলে, একবেলা খাবে বলেই এখানে আসে। তার খাবারগুলো কিন্তু ভীষণ অদ্ভুত। বৃদ্ধা তার রান্নার ফাঁকে ফাঁকে চলে যাচ্ছে তার আবেগের সেই শৈশব, কৈশোর এবং যৌবনে, যখন ছোটবেলা থেকে সে যেখানটায় বেড়ে উঠেছে সেই স্মৃতিগুলোতে, বিভিন্ন রকম স্মৃতিতে চলে যাচ্ছে রান্নার ফাঁকে ফাঁকে। লেখক কল্লোল লাহিড়ী খুব চমৎকারভাবে এই সাবলীল ভাষায় এত সুন্দর করে প্রাণবন্তভাবে এই বিষয়গুলোকে তুলে ধরেছেন। তার লেখনী শৈলীর আমি ভীষণ ভক্ত হয়ে গেছি। চিন্তা করতে পারছেন, আপনি কি চিন্তা করতে পারছেন প্রবীণ সেই বৃদ্ধা যিনি রান্না করছেন এপারের ওপারের মানুষজনের জন্য, এপারের রান্না ওপারে রান্না করছে, এবং রান্নাগুলোর রেসিপিগুলো ভীষণ অদ্ভুত রকমের, সেগুলোতে আমি একটু পরে আসব। এবং শুধুমাত্র অদ্ভুত নয়, পাশাপাশি কিন্তু ভীষণ মজাদারও বটে। তো এই যে রান্নাগুলো সে করছে, রান্নার ফাঁকে ফাঁকে সে তার শৈশবে বা কৈশোরে, তার কৈশোরে চলে যাচ্ছে, যেটা তার এখানটার নয়, কিন্তু যেটা তার এখানটার নয়, সে যেখানে বসবাস করছে সেখানটার নয়, সেটা ওপারের, কাঁটাতারের ওপারের, অর্থাৎ সেই ওপারের তখনকার পূর্ববঙ্গের, অর্থাৎ আমাদের আজকের বাংলাদেশের গল্প। খুলনা শহরে, অর্থাৎ বাংলাদেশের খুলনা শহরের কপোতাক্ষের তীরে কলাপোতা নামের ছোট্ট একটি গ্রামে যার জন্ম, বেড়ে ওঠা এবং স্বপ্ন দেখা। সেখানে ছিল তার বাবা, মা, ছোট ভাই এবং তার দিদা। আরও ছিল তার ভীষণ আবেগের মনিরুলের স্মৃতি বিজড়িত অধ্যায়। খুলনার কলাপোতা গ্রামের সেই মেয়ের বিয়ে হলো কলকাতায়। বাঙাল বাড়ির মেয়ে গিয়ে পড়ল ঘটি বাড়িতে, যেখানে সে একটি উদ্বাস্তুর মতো ব্যবহৃত হতে থাকলো। বিয়ের পরে, বিয়ের আগে তাকে বলা হয়েছিল যে তার স্বামী একজন মাস্টার মশাই। বিয়ের পরে সে অনেক ভালো থাকবে, অনেক আনন্দ থাকবে, যত্নে থাকবে, এই কথাগুলো বলা হয়েছিল। ছোট থেকে বেড়ে ওঠা একটা ধরনে বেড়ে ওঠা একটা মানুষ, মেয়ে বলছি না, মানুষ, হঠাৎ করে তার জীবনের একদম 100 ডিগ্রি ঘুরে গেলে সব কিছু কেমন লাগে চিন্তা করতে পারছেন? তার স্বামী মাস্টার মশাই ঠিকই, কিন্তু কোনো স্কুল বা কলেজের নয়। তার স্বামী ছিল মাস্টার মশাই পানে এবং নেশা এবং তাস খেলাতে। ছোট্টবেলা থেকে বেড়ে ওঠা সেই কিশোরী, একটু যখন কিশোরী হলো, সে বাবা, মা, ভাই, দিদা, এমনকি তার কৈশোরের ভালোবাসার মনিরুলকেও ফেলে চলে গিয়েছিল
পরদেশে সংসার করবে বলে। বুক ভরা আশা আর স্বপ্ন নিয়ে সংসার করতে আসা মেয়েটা সত্যিই কি সংসারে সুখের দেখা পেয়েছিল? সত্যিই কি তার স্বপ্নের মতো হয়েছিল তার সংসার? না, একদমই নয়। দেখা গেল ঠিক তার উল্টোটা। প্রাণবন্ত সেই কিশোরী মাতাল আর উদ্যত স্বামীর অত্যাচার আর শাশুড়ির কটাক্ষ করা কথা ধীরে ধীরে হাসি খুশি সেই মেয়েটাকে বানালো এক চুপসে যাওয়া নারীতে। জীবন তো থেমে নেই। 3 সন্তানের মা হলো, যুদ্ধ করতে করতে কোনোদিন আর যেতে পারেনি সেই ফেলে আসা দেশে। জীবন আরো কঠিন থেকে কঠিনতর হয়ে গেল যখন তার শাশুড়ি মারা গেল এবং তার 3 সন্তান ফেলে তার মাতাল স্বামী পরপারে পাড়ি জমালো। অর্থাৎ সে বিধবা হলো 3 সন্তান নিয়ে। যখন সে আকুল পাথারে পড়ে যায় তখনই অদ্ভুতভাবে একদিন লক্ষ্মী, যে মাছ বিক্রি করে, বহু বছর ধরে এখানে মাছ বিক্রি করছে, সেই মহিলার লক্ষ্মী মাত্র 2 টাকা দিয়ে তাকে বলেছিল, মা আজকে তোমার ঘরে ভাত খাবো। লক্ষ্মী কিন্তু ভাত খাওয়ার উদ্দেশ্য ছিল না। লক্ষ্মী এই মেয়েটাকে 25 বছরের একটা বিধবা মেয়েকে 3টে বাচ্চা নিয়ে কোকড়াতে দেখেছিল। সেটা দেখে তার খারাপ লেগেছিল, তার অনুশোচনা হয়েছিল, তার ভেতরে একটা জিনিস কাজ করছিল যে আবার কিছু করা উচিত। সে লক্ষ্মী তার জায়গা থেকে যেটা করা দরকার সে সেটাই করেছিল। লক্ষ্মী 2 টাকা দিয়ে বলেছিল যে আমি তোমার এখানে ভাত খাবো। তো তখন ইন্দুবালা আবার চলে গিয়েছিল তার সেই শৈশবের কথা। ইন্দুবালা ভাবছিল যে তাদের বাড়িতে, খুলনায় তাদের কলাপোতার বাড়িতে কখনো কোনো অতিথি আসলে না খেয়ে ফেরত যেতেন না, না খাইয়ে তারা ফেরত দিতেন না। এই প্রচলনটা তাদের পরিবারে রয়েছে। এখানে আমি রিলেট করতে পারি, বললাম না অনেক কিছুতে আমি আমার সাথে রিলেট করতে পারি। আমাদের বাড়িতে আমি যখন ছোট ছিলাম আমার বাবাকে দেখতাম যে যে কোনো মানুষ আসুক, মানে সারাদিন অনেক মানুষ আসতে থাকে, এটা ওটা, মানে বিভিন্ন রকমের মানুষ আসে তাদের কাজে। এমন কোনো মানুষ নেই যে যাদেরকে না খাইয়ে আমাদের বাড়ি থেকে, যারা না খেয়ে আমাদের বাড়ি থেকে বের হয়ে গেছে। আমি ছোটবেলা থেকে এই জিনিসগুলো দেখে আসছি। আমার এখনো মনে পড়ে, আমি তো তখন ছোট ছিলাম, অতটা জিনিসগুলো তো বুঝতাম না, বাট খারাপ লাগতো। কোনটা একবার আমার খুব খারাপ লেগেছিল, কোনটা জানেন? আমাদের ওই যে ট্যাঙ্কের যে শরবত, ট্যাঙ্কের যে ডিব্বেগুলো, বড় বড় কোটাগুলো, সেগুলো না খুব দ্রুতই শেষ হয়ে গেল। আসলেও খুব দ্রুতই শেষ হয়ে গেল, মানে মানুষজন যে আসতেছে ননস্টপ খাওয়াচ্ছে। আর আমার না এই জিনিসটা তখন খুব খারাপ লেগেছিল যে আমি খেতেই পারলাম না, শেষ হয়ে গেল। তো এই যে জিনিসটা আমি কিন্তু তখন রিলেট করতে পেরেছি। ঠিক আপনারাও কিন্তু এরকম বিভিন্ন জায়গায়, এক ধাঁচের না কিন্তু এই বইটা, এক ধাঁচের না। আপনি একদমই বিরক্ত হবেন না, আপনি বরং আবেগ আপ্লুত হয়ে যাবেন। আপনি এই জায়গাটায় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন চরিত্রে বিভিন্ন সময়ে আপনি রিলেট করতে পারবেন। আমি তখন এই জায়গাগুলো রিলেট করতে পারছিলাম যে তাদের বাড়ি থেকে মানুষ না খেয়ে যেত না, আমাদেরও কিন্তু তাই হয়েছে। আমি ছোটোবেলায় এই জিনিসটা দেখেছি, এই জন্য আমি রিলেট করতে পেরেছি। তো যাই হোক, সেদিকে যাচ্ছি না, আরও বড় হয়ে যাবে গল্প। তো সে হচ্ছে এটা চিন্তা করলো এবং সে 2 টাকা তার ছেলেকে দিয়ে বলল যে দোকানে গিয়ে চাল আনতে। আর হচ্ছে গিয়ে পাশে সে চলে গেল, যে বাড়ির পাশে, গ্রামে কিন্তু এটা হয়, বাড়ির পাশে মাচা থেকে সে কুমড়ো শাকের কচি কচি ডগা কয়েকটা নিয়ে আসলো এবং সেগুলো এনে বেছে পরিষ্কার করে ভাত চড়িয়ে দিল ওদিকে, আর এদিকে হচ্ছে এটা নিয়ে আসলো এবং শাশুড়ির থাকা কিছু মরিচ, শুকনো লঙ্কা, সেই লঙ্কাগুলোকে বেটে পাটা পোতায় বেটে সেইগুলোকে রান্না করতে তৈরি করলো। এবং এই শাকটাতে আরও একটা জিনিস দিয়েছিল যে সে তার মায়ের বাড়িতে কখনো তার যাওয়া হয়নি, কিন্তু তার মায়ের বাড়ি থেকে সর্ষে, লাস্ট যে সর্ষেটা, কয়েকটা সর্ষে ছিল, সেই সর্ষেটা বেটে সেই শাকের মধ্যে দিল। বুঝতে পারছেন, চিন্তা করতে পারছেন যে কুমড়ো শাকের মধ্যে আপনি সর্ষে বাটা দিচ্ছেন, সর্ষে বাটা মাখাটা দিচ্ছেন এবং সেটা বক বক করছে, ফুটন্ত
আগুনের মধ্যে যখন দেওয়া হয় এটা তো একদম টকবক করছে জিনিসটা, আর গ্রানে সারা পাড়া একদম মম করছে। যাই হোক, সে রান্না করলো, রান্না করে লক্ষ্মীকে এসে সুন্দর করে কলা পাতা বিছিয়ে খেতে দিল এবং সাথে দিল গতবারের করা তেঁতুলের একটু আচার। এই যে জিনিসটা লক্ষ্মীকে আরও বেশি আকর্ষণ করেছে এবং সেই জন্যই লক্ষ্মী করেছে কি পরের দিন আরও সাথে করে 3 জন মানুষকে খাওয়ানোর জন্য নিয়ে এসেছে। ঠিক এভাবে লক্ষ্মী প্রতিনিয়ত তাদের খদ্দের ধরে দিতে থাকলো এবং বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের মানুষজন এখানে এসে খাবারের প্রতি আকর্ষিত হতে থাকলো। এই খাবারের প্রতি তারা এত দুর্বল হয়ে পড়লো যে বাড়ির খাবার এনেও তারা বাড়ির খাবার অফিসে খাচ্ছে না, এখানে এসে খাচ্ছে। তো তাদের মধ্য থেকেই একজন এখানে বড় করে একটা বিলবোর্ড লাগিয়ে দিয়েছিল যে ইন্দুবালার ভাতের হোটেল। এই যে শুরু হলো ইন্দুবালার ভাতের হোটেল, সেই 70 বছরের বয়স্ক প্রবীণ বৃদ্ধা আজও কোনো দিন একদিন এই হোটেল ছাড়া সে কোথাও যায়নি, থাকেনি কোথাও। একদিন তার দুয়ারে বসেছিল ধনঞ্জয় নামের এক যুবক। এই বয়সের একটা ছোট্ট ভাই তার ছিল। তার সেই ছোট্ট ভাইটাকে সে শুনেছে যুদ্ধের সময় খান সেনারা পুড়িয়ে দিয়েছে। তো এই ধনঞ্জয়কে দেখে তার খুব মায়া হলো, সে ধনঞ্জয়কে খেতে দিল। উড়িষ্যা থেকে এসেছিল সেই ধনঞ্জয়, তার ভাষা সে ঠিক মতো বুঝে না। তারপরে সে খাবার দিল, সে খেলো। তাকে খাবারটা দিয়ে সে উপরতলায় গেল, উপরতলায় গেল বাচ্চাদের ওখানে। সে নিচে এসে দেখে যে এই যে খাবারের পরে হোটেলের যত খাবারের পরে যত আসবাবপত্রগুলো ছিল নোংরা এঁটো, সে সবগুলো সে পরিষ্কার করে রেখেছে এবং মাটির যে উনুনটা সেটা সে সুন্দর করে পরিষ্কার করে লেপে রেখেছে। এত পরিষ্কার গুছানো দেখে সে আরও বেশি আবেগ আপ্লুত হয়ে পড়ল। এই থেকে গেল এখানে ধনঞ্জয় নামের সেই ছোট্ট ছেলেটি। একসময় বাঙাল সেই মেয়ের রান্না এত বেশি জনপ্রিয়তা লাভ করলো যে শয়ে শয়ে লোকজন এখানে খেতে আসলো। ছেনুমেত্তের লেনে তাকে ডাকা হতো অন্নপূর্ণার সাথে তাকে তুলনা করা হতো। ফেসবুক, টুইটার, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার এসব প্ল্যাটফর্মগুলোতে তার নাম ছড়িয়ে পড়লো এবং শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে শুধুমাত্র একবেলা খাবে বলে, এই হোটেলে একবেলা খাবে বলে কলকাতায় আসতো। সেই যে শুরু হলো তার যাত্রা, আজ অব্দি সেই যাত্রা চলছেই। ঠিক তার পাশের বাড়িতে কিছু ছোট্ট ছেলেমেয়েরা থাকতো, ছোট ছোট কলেজ পড়ুয়া ছেলে মেয়ে। তো যে ছেলে মেয়েগুলো তাদের মায়ের রান্না খেতে পারতো না, কারণ তারা তো এখানে হোস্টেলে থাকছে। তো সেই হোস্টেলের খাবার না খেয়ে ছেলে মেয়েগুলো এখানে এসে ইন্দুবালার খাবার খেত এবং তাকে দিদা দিদা বলে জড়িয়ে ধরতো, ভালোবাসতো। এই যে হোটেল দিয়ে ইন্দুবালা কেবলমাত্র আর্থিকভাবেই কিন্তু স্বাবলম্বী হয়নি, ইন্দুবালা পেয়েছে শয়ে শয়ে হাজারে হাজারে ভুরি ভুরি মানুষের ভালোবাসা, যেটা কোনোভাবেই টাকার অঙ্কে পরিমাপযোগ্য নয়। ইন্দুবালা ভাতের হোটেলের এক কর্নারে একটা কালো বোর্ডে লেখা থাকে আজকের মেনু। ওই দিনের সকল রান্নার খাবারের মেনুগুলো এখানে থাকে। যেমন এই বইটার প্রচ্ছদে কিন্তু রয়েছে এই বিষয়গুলো যে আজকের মেনু ভাত, বিউলির ডাল, আলু পোস্ত, চিংড়ির ঝোল, আমড়ার চাটনি, এরকম চমৎকার চমৎকার মজার খাবারগুলোর কথা এখানে লেখা থাকে। ইন্দুবালা ভাতের হোটেলের দিন শেষে বেঁচে যাওয়া খাবারগুলো চলে যায় সেই সব বাড়িতে যে বাড়িতে উনুনে আগুন ধরেনি। সেই সব পথ কুকুরের কাছে খাবারগুলো পৌঁছে যায় যারা আজকে সারাদিন কোনো খাবার খেতে পারেনি। এই বইয়ের আরও মজার বিষয় কি জানো? এই বইয়ের যে অধ্যায়গুলো রয়েছে, এই বইটাতে মোট 8টি অধ্যায় রয়েছে। প্রত্যেকটি অধ্যায় খুব চমৎকার খাবারের রেসিপির নাম দিয়ে করা। যেমন আমি বলছি, কুমড়ো ফুলের বড়া, বিউলির ডাল, আম তেল, ছ্যাঁচড়া, মালপোয়া, চিংড়ির হলুদ গালা ঝোল, চন্দ্রপুলি এবং কচু বাটা। এবারে ছোট্ট করে যদি প্রত্যেকটা অধ্যায় একটু বলি, প্রত্যেকটা অধ্যায় বলবো না, যদিও কয়েকটা বলি। তো প্রথমে আমার বলতে ইচ্ছে করছে ছ্যাঁচড়ার কথা। ছ্যাঁচড়া অধ্যায়টাতে এরকম ছিল, ছ্যাঁচড়া চ্যাপ্টারটাতে এরকম কিছু বিষয়বস্তু ছিল যে ইন্দুবালার বউভাতের রান্নাটা কিন্তু তার নিজেকেই করতে হয়েছিল।
কারণ কি, বাঙাল শাশুড়িরা যখন ছেলের বউ ঘরে আসে তখন তারা ভীষণ অসুস্থ হয়ে যায়, তাদের শরীরে আর কোনো বল পায় না, ছেলের সামনে তো নাই, এবং তাদের কোনো কাজ করার ক্ষমতা থাকে না, কিন্তু তাদের মুখটা খুব ভালো চলে। কিন্তু যাই হোক, তো তার বউ ভাতের যে রান্না সে করেছিল, সেই রান্নাতে সে খুব মজার একটা রান্না করেছিল। সে রান্না করেছিল হচ্ছে পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা ছ্যাঁচড়া তৈরি করেছিল, রান্না করেছিল। সেই রান্নাটা খেয়ে তার যে স্বামী, গুণধর স্বামী মাস্টারমশাইয়ের ভীষণ পছন্দ হয়েছিল সেই রান্না, এবং মাস্টারমশাই মারা যাওয়ার পরে প্রতিটা মৃত্যুবার্ষিকীতে সে এই রান্নাটা হোটেলের মেনুতে অবশ্যই রাখে। এবারে আসি মালপোয়া চ্যাপ্টারটাতে, মালপোয়া যদিও আমরা জানি যে মালপোয়া খেতে মিষ্টি, কিন্তু মালপোয়ার মিষ্টি কিন্তু ইন্দুবালার জীবনে মিষ্টি ছিল না। ইন্দুবালার জীবনে মালপোয়ার ইতিহাসটা ছিল তেতো। কারণ ইন্দুবালার দাদি যখন প্রথমবার তাকে মালপোয়া রান্না করে খাইয়েছিল, ওই দিনই ইন্দুবালার দাদা মারা গিয়েছিল। আর ঠিক এই কারণে ইন্দুবালার বিশ্বাস মালপোয়ার যে মিষ্টি গন্ধ সেটা মানুষের মৃত্যুর বার্তা নিয়ে আসে। আমতেল, এবারে বলবো আমতেলের কথা। আমতেল চ্যাপ্টারটা মানে খুবই আপনাকে এত আকর্ষণ করবে, নতুন একটা জিনিস আপনি উদ্ভাবন করবেন। আপনি দেখবেন যে আমরা সবাই কিন্তু কম বেশি আমতেলের কথা শুনেছি, তাই না? আমতেলের কথা পরিচিত থাকতে পারে, কিন্তু কই তেলের কথা আমার মনে হয় আপনাদের কারোর পরিচিত নেই যারা এই বইটা পড়েননি। আমি কিন্তু এই বইটা পড়েই কই তেলের কথা জেনেছি। কই মাছের তরকারি থেকে কাঁচা আমের গন্ধ ওঠা, এটা এই বিষয়গুলো অনুভব করতে পারবেন আপনি এই বইটা যখন পড়বেন, ঠিক তখন। এবারে চন্দ্রপুলির কথা। আপনি এই বইটাতে কেবল রান্নার রেসিপি এবং খাবার দাবারের কথা পাবেন, দুঃখের কথা পাবেন, দুঃখ কষ্টের কথা পাবেন, তা কিন্তু নয়। এই চ্যাপ্টারের চন্দ্রপুলি, এই যে চ্যাপ্টারটা রয়েছে এই বইটার, সেখানে আপনি একজন মানুষের সাথে দেখা করবেন, দেখা পাবেন তার, যিনি হচ্ছেন ইন্দুবালার কৈশোরের যে প্রেমিক মনিরুল, তার সাথে আপনার দেখা হবে এই চ্যাপ্টারে। একদিন ইন্দুর দাদি কিছু চন্দ্রপুলি তাকে দিয়ে বলেছিল, যাকে ভালো লাগে তাকে দিয়ে দে। তো ইন্দু করেছিল কি, ইন্দু সেই চন্দ্রপুলিগুলো মনিরুলকে দিয়ে বলেছিল, দাদি বলেছে দিতে, যাকে ভালো লাগে তাকে দিতে। সে দিয়ে দৌড় দিয়ে চলে গেল, এবং সেই ফলটা সে পেয়েছিল হচ্ছে দশমীর দিনে, দশমীর দুর্গাপূজার সময়ের কথা বলছি। দশমীর দিনে সেই মনিরুল তাকে কিছু শিউলি ফুল আর একটি চিরকুট দিয়ে বলেছিল, মা দুর্গা বলেছে যাকে ভালো লাগে তাকে দিতে। এই যে কৈশোরের সেই প্রথম প্রেমের ছোট্ট ছোট্ট গল্পগুলো আপনি এখানে এই চ্যাপ্টারটাতে পেয়ে যাবেন। এবারে চলুন আমরা জানি কচুবাটার কথা। কচুবাটার সাথে হয়তো আমরা সবাই কম বেশি ভালোই পরিচিত আছি। কচুবাটার সাথে আমার কিন্তু সম্পর্ক তেমন ভালো না, বা তেমন জমে না, কারণ হচ্ছে আমার চোখে অ্যালার্জি, তার জন্য আমার কচুবাটার সাথে এতটা জমে না। তো যাই হোক, ইন্দুর কিন্তু বেশ আবেগ ঘন একটা সম্পর্ক ছিল এই কচুবাটার সাথে। কচুবাটাটা ইন্দুর জন্য একটা আবেগ ঘন একটা বিষয়, কারণ হচ্ছে ইন্দুর যে বান্ধবী, যে তাকে শূন্য থেকে অনুপ্রেরণা দিয়ে তুলেছে, সে হচ্ছে লক্ষ্মী। সেই লক্ষ্মীর খুব পছন্দের ছিল কচুবাটা। লক্ষ্মী আকস্মিকভাবে একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, ট্রেনে কাটা পড়ে। তো সেই ঘটনার পর থেকে ইন্দুবালা ভাতের হোটেলের আকর্ষণীয় একটা খাবার এই কচুবাটা। বিভিন্ন মানুষ আসে এই খাবারটা খেতে, কিন্তু লক্ষ্মীর মারা যাওয়ার পর থেকে ইন্দুবালা ভাতের হোটেলে আর কোনো দিন কচুবাটা রান্না করা হয়নি। এরকম মজার মজার বিভিন্ন আবেগ ঘন মুহূর্ত আপনি অনুভব করতে পারবেন, সেই সময়টাতে আপনি যাপন করতে পারবেন এই বইটা পড়লে। বাকি অধ্যায়গুলো বলছি না, কষ্ট করে পড়ে নেবেন, কারণ বাকিগুলো বলতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে, এবং আপনারা হয়তো বইটা পড়ে সেরকম মজা পাবেন না, যেহেতু আমার কাছ থেকে অলরেডি জেনে যাচ্ছেন। না জেনে যখন পড়বেন তখন ওই জায়গাগুলো আপনাকে অনেক বেশি আবেগ আপ্লুত করবে। এই বইটা আমি অনেক দিনে পড়েছি। এই এত ছোট একটা বই এতদিন লাগার কথা না, এতদিন লাগার কারণ হচ্ছে আমি যখন প্রত্যেকটা পড়ছিলাম, একটা চ্যাপ্টার পড়তে আমার এত সময় লাগছিল, কারণ আমি আবেগে কান্নাকাটি করছিলাম। লিটারেলি আমি কান্না করছিলাম, আমি পড়ে শেষই করতে পারছিলাম না। ভয়ে আমি আর একটু গ্যাপ দিয়ে অনেকদিন পরে পড়েছি। যাই হোক, অবশেষে আমি শেষ করতে পেরেছি এই বইটা। আপনাদেরকে অনুরোধ রইল, আপনারাও পড়ে দেখবেন। ইন্দুবালা
বাবার বাড়ি থেকে বিয়ের সময় যে সোনার গয়নাগুলো পেয়েছিল, সেই সোনার গয়নাগুলো একটা একটা করে তার সেই গুণধর মাস্টার মশাই বিক্রি করে খেয়েছিল। এবং শাশুড়ির দেওয়া কিছু কাঁসার থালা বাসন ছিল, সেগুলো একটা একটা করে প্রতিদিন মদ খাওয়ার জন্য তার গুণধর পতি বিক্রি করে দিয়েছিল। এই যে ইন্দুবালা, সেই ইন্দুবালা ঘুরে দাঁড়িয়েছিল। আজকে 70 বছর বয়সেও ইন্দুবালা রান্না করছে তার হোটেলে। ইন্দুবালার ছেলেমেয়েরা আজ কিন্তু ছোট্টটি নেই। ইন্দুবালার ছেলেমেয়েরা বড় হয়েছে, শহরে জীবনযাপন করছে, সেখানেই তারা থাকছে। কিন্তু ইন্দুবালা তাদের কাছে কখনো হাত পাতেনি, হাত পাতার প্রয়োজনও হয়নি। ইন্দুবালা খুবই স্বাবলম্বী হয়েছে। ইন্দুবালার ছেলেরা বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন ছুটিতে এখানে সময় কাটাতে আসে। ইন্দুবালা কখনো এক রাত ছেলে মেয়েদের কাছে গিয়ে কোনোদিন যাপন করেনি। যায়নি বলে ইন্দুবালার যে সন্তানের প্রতি ভালোবাসা ছিল না তা কিন্তু নয়। এটা নেহাতি একটা বোকামির প্রশ্ন হবে যদি এটা বলা হয় যে তাহলে মা তো হয়তো ভালোবাসে না। মা অবশ্যই ভালোবাসেন, কিন্তু সে তার নিজের যে সম্মান, আত্মসম্মান, সেটাকেও প্রায়োরিটি দেন। ইন্দুবালা কখনো তার নিজ দেশে সেই যে ফেলে আসা কৈশোর, সে যে নিজ দেশ ফেলে এসেছিল, একবার সে যখন জানলো যে নিজ দেশে তাকে যেতে হবে ভ্রমণার্থী হয়ে, তখন কিন্তু সে আর যায়নি। সে তার পাসপোর্টটা সেই উনুনে জ্বালিয়ে দিয়েছিল, এত বুক ভরা অভিমান নিয়ে যে নিজ দেশে আমি কেন ভিজিটর হিসেবে যাব। আজকের ইন্দুবালার গল্প বলছি। এই বইটা কেবলমাত্র ইন্দুর গল্প নয়, কিন্তু এই গল্পটা প্রত্যেকটা নারীর, সেই সব নারীর, হাজার হাজার নারীর মন কেমনের গল্প। এই গল্পটা সেই সব নারীর যাদের বর্তমানে বাংলাদেশে এক বিভাগ থেকে অন্য বিভাগে বিয়ে হলেও এই জিনিসগুলো সাফার করতে হয়। কেবলমাত্র সেই সব নারীরাই এই জিনিসগুলো বুঝবে বা রিলেট করতে পারবে, অনুভব করতে পারবে, যাদের অন্য নিজের জন্মস্থানের অর্থাৎ নিজের বেড়ে ওঠার যে শহর বা জেলা, সেখানে বিয়ে না হয়ে অন্য জেলায় বিয়ে হয়েছে। সেখানে উদ্বাস্তুর মতো জীবনযাপন করতে হয়। এটা পরিবারের কাউকে বলতেও পারে না, সইতেও পারে না। কেবলমাত্র যারা সেই জায়গাটায় পড়েছে তারাই এই জায়গাটা রিলেট করতে পারবে ইন্দুর সাথে। যে মানুষগুলো এই মেয়েটার পাশে থাকে, তাকে কি উটকোর মতো ট্রিট করে, সেই মানুষগুলোই একসময় তাকে সমাজের চোখে অপরাধী বলে বানিয়ে দেয় এবং সে আজীবন কারাদণ্ড ভোগ করে বিনা অপরাধী। কল্লোল লাহিড়ীর এই বইটি আমাকে কিন্তু ভীষণ আবেগ আপ্লুত করে ফেলেছে, আমাকে কাঁদিয়ে ছেড়েছে। আপনারাও পড়ে দেখবেন। এই বইটির মূল্য 230 টাকা। বিভিন্ন মাধ্যমে আপনারা এই বইটা পেয়ে যাবেন। বইয়ের দোকানে তো পাবেনই, আপনারা চাইলে রকমারি এবং বাতিঘরেও কিন্তু এই বইটা পেতে পারেন। আমি চেষ্টা করব বাতিঘর এবং রকমারির লিঙ্কগুলো কমেন্টে দিয়ে রাখার, যদি আপনাদের প্রয়োজন হয়। এটা কোনো প্রমোশনাল ভিডিও না। আপনার পছন্দ হলে, আপনার ভালো লাগলে আপনি নিয়ে নেবেন, পড়ে দেখবেন। আজ আর নয়, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক সাহিত্যের বই নিয়ে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে কখনোই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন।